নমস্কার, দিনলিপি পরিবারের পক্ষ থেকে আমি জীবেশ সকলকে জানাই শুভ মহাপঞ্চমীর প্রীতি, শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। উমার গপ্পের ষষ্ঠ পর্ব নিয়ে আমরা দিনলিপি পরিবার আজ চলে এসেছি বাগবাজার হালদার বাড়িতে। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি বাগবাজার হালদার বাড়ির প্রধান সদস্যকে। আপনাকে জানাই শুভ মহাপঞ্চমী। ধন্যবাদ। আপনার পরিচয়টা প্রথমে একটু বলুন। আমার নাম দেবাশিস হালদার। আমার এখন মনে হয় দেবাশিস দাস হলে আর একটু ভালো হতো নামটা। আমি তো মায়েরই দাস, আমাদের সবকিছু তাকে গিয়ে। আপনাদের বাড়ির ইতিহাস সম্বন্ধে একটু যদি আমাদের বলেন। এই বাড়িটার ইতিহাস হচ্ছে, এই বাড়িটা আগে 4টে বাড়ি মিলে একটা বাড়ি ছিল। মানে হালদারদের যখন খুব অবস্থা খারাপের দিকে আর কি, যখন সব নিলাম টিলাম হয়ে গেছে, খুব খারাপ অবস্থা, তখন ওনারই এক মেয়ে সম্ভবত সাম মন্ডল তার থেকে জমিটা কিনে এই বাড়িটা করেন। 4টে বাড়ি মিলে একটা বাড়ি ছিল এবং এই 4টি বিগ্রহ 4টে বাড়িতে ছিল। পাশের বাড়িতে ছিল পিনাকপানি, আর আমার দাদু বলেছেন যেটি লাস্টে থাকবে সেটি আমি নেব। আমাদের ডান পাশের বাড়িতে হচ্ছে বংশীবদন, তার পাশের বাড়ি গোপাল, আর ছিল মা মহিষমর্দিনী মূর্তি, যেটা আমার দাদু এনে পুজো করছেন। এই বাড়িতে এই মহিষমর্দিনী মূর্তি পূজিতা প্রায় 100-200 বছরের কাছাকাছি এই বাড়িতে। সেই হিসেবে এই বাড়িটা একটা শক্তিপীঠ। আর এই মূর্তির বিষয় বলি, এই মূর্তিটা অ্যারাউন্ড 1560-70 কৃষ্ণপ্রসাদ হালদার, ওনাদের নপাড়ার জমিদার ছিল আমরা হুগলির, সেখান থেকে ওনারা রহনপুর বেড়াতে গিয়েছিলেন উড়িষ্যার বালেশ্বরের কাছে। সেইখানে দেবী ওনাকে স্বপ্ন দেন যে আমি এত হাত মাটির নিচে একজন মুসলমান জেলের ঘরে আছি, আমাকে নিয়ে গিয়ে তোমরা তোলো, পুজো করো। সেই এর শুরু। সেইখান থেকে সেই পুজো চলে হুগলি। সেখান থেকে যেমন বিজনেস প্যারাডিজম শিফট করে, এরাও চলে আসে বউবাজারে। বউবাজারে আমাদের 17টা বাড়ি ছিল, যার মধ্যে বর্তমানে হেড অফিসটা ছিল মেন বাড়ি। ওইখান থেকে তারপরে আসে এই বাগবাজারে। তো সেই হিসেবে পুজোর বয়স আনুমানিক 454 বছর প্রায়। 454 বছর। এই মূর্তি নিত্য পূজিতা। এই মূর্তিটি কোষ্ঠী পাথরে, প্রায় 2.5 ফুটের কাছে, 2 ফুটের কিছু বেশি হবে, ওজন প্রায় 25 থেকে 30 কিলোর মধ্যে। শিল্পকলা হিসেবে এটা একটা চরম অপূর্ব নিদর্শন। এবং মা মহিষমর্দিনী মূর্তি বোধ করি সারা পৃথিবীতে নিখুঁত এই একটি আছে। এর আগে মানে এইরকম মূর্তি আপনি চন্দননগর ফ্রেঞ্চ মিউজিয়াম বা ক্যালকাটা মিউজিয়াম, ব্রিটিশ মিউজিয়াম পাবেন, কিন্তু সেগুলো নিখুঁত নয়। অন্য ধর্মাবলম্বী মানে লোকেরা মানে ডিফেস করে দিয়েছিল। আর এই মূর্তিটার গড়ন শৈলী শ্রীপান্তর লেখনী অনুযায়ী বা সেকালের এই তথ্য থেকে যা জানা যায়, এই মূর্তিটার বয়স প্রায় 1100 বছর। সেই আমলে এই মূর্তি, এইরকম মূর্তি তৈরি হতো। মানে কোনো ধার্মিক মানুষ যিনি মূর্তিটার যার কাছে ছিল, উনি ভয় পেয়ে ডিফেস্ট হয়ে যাবে এই অনুমান করে মূর্তিটা মাটির নিচে পুঁতে দিয়ে চলে গিয়েছিলেন। তাও সেবার 500-550 বছর তারপর স্বপ্নাদিষ্টার মানে স্বপ্ন দিয়ে উনি মাটি থেকে বেরোলেন। আচ্ছা, এবার মূর্তির গঠন শৈলী সম্বন্ধে আপনি কিছু বলেন আমাদেরকে। এই মূর্তিটা আপনি লক্ষ্য করুন, এখানে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী কিছু নেই। মায়ের মাথার দুপাশ দেবদূত ওরা, আর নিচে হচ্ছে 2 সখী জয়া বিজয়া। মা অসুরকে ত্রিভঙ্গ, বাঁ পাটা ত্রিভঙ্গ মুরারি হয়ে সেইভাবে অসুরকে দলন করছেন পদ্ম সিংহাসনের উপর। এবং মূর্তিটার স্বপ্নাদিষ্টা মূর্তি সাধারণত এত নিখুঁত কখনো আমার মনে হয়, আমি তো জীবনে দেখিনি, আপনি দেখেছেন? আমিও দেখিনি কোনোদিন এরকম স্বপ্নাদিষ্টা মূর্তি নিখুঁত, এত পারফেক্ট। এবং লক্ষ্য করুন মায়ের বাঁ হাতের অনামিকার উপর একটা আংটি অবধি রয়েছে। মানে এই শিল্পকলার হিসেবে এটা একটা চরম নিদর্শন। মা এক হাতে না চুলের মুঠি ধরে দমন করছে। আপনাদের বাড়ির এই দুর্গাপুজোর যে ইতিহাসটা, এটা একটু আমাদের বলুন। দেখুন, কৃষ্ণপ্রসাদ হালদারের পর প্রায় 200 বছর ইতিহাসটা কিছুটা ধূসর। কিন্তু তারপরে আমরা পাই বাবুর বাবু প্রাণকৃষ্ণ হালদার, যিনি বর্তমানে মহসিন কলেজ বা এখন অন্য কিছু নাম হয়েছে, সেই কলেজটা ছিল ওনার বাগান বাড়ি। ওই বাড়ির দক্ষিণ পশ্চিম প্রান্তে যেখানে মুসলমান ছেলেদের থাকতে দেওয়া হতো, সেই জায়গাটা ছিল এই পুজোটা।
তার আগে তো নপাড়ার যেখানে জমিদারি সেখানে পুজো হতোই। রামকৃষ্ণ হালদারের পরে আমরা যাকে পাই তিনি নীলমণি হালদার, যার নামে দেখবেন যানবাজারের বাঁদিকে রাস্তা যা আছে নীলমণি হালদার স্কুল। আর তারপরও আরো একজন প্রতিভাবান মানুষকে আমরা পাই, সেটা হচ্ছেন নীলরতন হালদার, যিনি বঙ্গদূত পত্রিকার সম্পাদক ছিলেন, যার লেখা পড়ার জন্য মধুসূদন দত্ত অপেক্ষা করে থাকতেন। উনি বেঙ্গল সল্ট বোর্ডের দেওয়ানও ছিলেন, বিরাট জ্ঞানী মানুষ, 22টি ভাষা জানতেন। আর তারপরে এইভাবে আমরা পরবর্তী একদম শেষের দিকে আমার দাদুর বাবা যাকে পাই তিনি হচ্ছেন রাখাল দাস হালদার, ঠাকুরের 52 জন গৃহভক্তের একজন ছিলেন। তো এই ফ্যামিলিটা বরাবরই ইতিহাস প্রসিদ্ধ, ইতিহাসের সাথে সম্পৃক্ত এবং একটা আশীর্বাদ ধন্য ফ্যামিলি। তারপরে লাল রতন হালদার, তারপরে অমূল্য রতন হালদার, পীতাম্বর হালদার আমার জ্যাঠামশাই, তারপরে আমি বর্তমানে দেব। এবারের দুর্গাপুজোর যে নিয়ম কানুন, রীতিনীতি, এগুলো যদি একটু বলেন আমাদের। এই পুজোটা হয় বৃহৎ নন্দিকেশ্বর মতে, এবং এই পুজোটা হচ্ছে পরম্পরা, নিষ্ঠা এবং ঐতিহাসিক একটা পুজো। এখানে সব কিছু ঘড়ি ধরে একদম যেভাবে যা হওয়া উচিত, যেভাবে যা করা উচিত সেভাবে হয়। অনেক জায়গায় শুনবেন যে মা এখানে গয়না পড়তে আসে, এখানে ওদের গান শুনতে আসে, এখানে অন্য কিছু, এখানে মা আসেন পুজো পেতে আর আশীর্বাদ করতে। ইনি প্রচন্ড মনস্কামনা পূর্ণকারী। এবং প্রচুর মানুষ আমি জানি, প্রচুর মানুষ যারা এখানে এসে মাকে ডেকে খুবই তৃপ্ত হয়েছে বা তাদের মনস্কামনা পূর্ণ হয়েছে। আর বাকি তো কি বলবো, এটা তো যেটা বললাম নিয়ম নিষ্ঠা পরম্পরার পুজো, এর তো কোনো নতুনও নেই পুরনো নেই, না পারি আমরা ঠাকুরের কোনো মডেলে নতুন কিছু যোগ করতে, না পারি প্যান্ডেল নতুন কিছু করতে। আমাদের কাছে এই মূর্তি হচ্ছে সব। এই মুহূর্তে পেয়ে গেছি বাগবাজার হালদার বাড়ির অপর একজন সদস্যকে। আপনার পরিচয়টা যদি প্রথমে আমাদের দেন। নমস্কার, শুভ শারদিয়া। আমার নাম সুচন্দ্রা হালদার। আমি বর্তমানে সেবাই শ্রী দেবাশিস হালদারের সহধর্মিণী। আমি পেশায় একজন শিক্ষিকা। বাড়ির যে আপনাদের যে মাকে ভোগ দেওয়া হয়, ওই ভোগের ব্যাপারে একটু যদি কিছু বলেন। মায়ের পুজোতে তো ভোগ পড়ে, আপনারা তো সবাই জানেন। প্রত্যেক বাড়িরই কিছু বিশেষত্ব আছে, সেই হিসেবে হালদার বাড়িরও কিছু বিশেষত্ব আছে। আমাদের বাড়িতে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী এবং নবমী এই 4 দিন ভোগ হয় মা দুর্গা। ষষ্ঠীতে হয় ঘি ভাত। ঘি ভাত আর কিছুই নয়, মানে পোলাও আর মডার্ন যে ফ্রাইড রাইস তারই একটা মিক্সচার বলা যেতে পারে, ফিউশন ফুডও বলা যেতে পারে আজকালকার ভাষায়। তাতে হয় বাসন্তী পোলাও, কিন্তু পোলাওটির মধ্যে বড় বড় আলু, পটল, ফুলকপি, কাজু, কিশমিশ ভরা থাকে আর কি। মানে আনাজ দিয়ে যদি পোলাও বলা হয়, দ্যাট ইজ কল্ড ঘি ভাত। আর রংটা তো বাসন্তী কালারের হবেই, আমি বলেই দিয়েছি। এছাড়া থাকে 5 ভাজা আর পরমান্ন মানে পায়েস। কিন্তু বাড়ির একটাই বিশেষত্ব যে এর কোয়ান্টিটিটা ভেরি ফিক্সড। মানে যে যতটা চালের ঘি ভাত হবে সেটা হচ্ছে মেজারমেন্টটা হচ্ছে 1 কেজি 250, মানে 5 পো বলা হয়। 5 পো মিনস 1 কেজি 250। 1 কেজি 250-র বেশি কিন্তু চালের পোলাও করা যাবে না, ঘি ভাত করা যাবে না। তেমনি যে পরমান্ন বা পায়েস টিকুনি করা হয়, সেই পায়েসটাও হবে 1 কেজি 250 বা 5 পো দুধের পায়েস। সেই অনুযায়ী যেটুকুনি চাল লাগবে সেই টুকুনি চাল দিয়েই পায়েস হবে। মানে আমার ইচ্ছে থাকলে অনেক সময় বলে না যে মানুষ বেশি আছে, ভোগটা বেশি করানো, সেটা কিন্তু এ বাড়িতে করানো সম্ভব হয় না। কারণ পরের দিন যে সপ্তমী, অষ্টমী, নবমী যে খিচুড়ি হয়, খিচুড়িটাও কিন্তু ওই 5 পো চাল ডাল মিশিয়ে, মানে 1 কেজি 250, তো সেটাকে ডিভাইড করলে 625 করে হয়। 625 চাল, 625 ডাল, মুগ ডাল, মানে প্রত্যেকটা মানে একদম থরলি মেজার্ড, এভরিথিং। সেজন্য আমরা মানে একদম সমস্ত মেজারমেন্ট করেই প্যাকেটে ভরে রাখি, যাতে কোনো মিশে না যায় বা মেজারমেন্টটা মানে ভুল না হয়ে যায়। সেই খিচুড়ি থাকে, 5 ভাজা থাকে, পায়েস থাকে। আমাদের সকালবেলা কোনো তরকারি করে না। আর একটা জিনিস ইউজুয়ালি বলে না, মানুষকে খেতে দিলে ভালো করে সাজিয়ে দিতে হয়।
তা অবভিয়াসলি সমস্ত বাড়িতেই ভোগ সাজিয়ে দিতে হয়, ভোগ বেড়ে বাটিতে বাটিতে সব সাজিয়ে দিতে হয়, কিন্তু এ বাড়ির ভোগ কিন্তু কাটা হয়, নিজ ভোগ একদম ডিরেক্ট যে পাত্রতে রান্না হয় সেই পাত্রটি মানে মাকে ধরে দেওয়া হয়। আচ্ছা, সেই মানে যে তিজেলে মায়ের পরমান্ন হয়, পুরো হ্যাঁ। তিজেলটা মানে হাড়ির একটা হ্যাঁ। ফর্ম, সেই পুরো হাড়িটা সেই তিজেলটাই মায়ের কাছে ধরে দেওয়া হয়। বা যে হাড়িতে যে মায়ের খিচুড়ি হয় অথবা ঘি ভাত হয়, সেই পুরো হাড়িটাই হাড়ি মাকে ধরে দেওয়া হয় রান্না হয়ে গেলে। সেখান থেকে কাটা হয় না। আর 5 ভাজা থাকে, তার মধ্যে মাখন শিম মাস্ট। মাখন শিম এরকম হ্যাঁ। বেশ বড় বড় শিম পাওয়া যায়, কিন্তু ভেরি ডেলিকেট পাওয়া, অনেকটা বড় আর খুব শক্ত। খুব ওটা মা নাকি খেতে খুব ভালোবাসতেন, সেই জন্য মাখন শিমটা মাস্ট, প্রত্যেকদিন মাখন শিম থাকে। তারপর রকম ফের আলু থাকে, বেগুন থাকে, ফুলকপি, কাঁচকলা, নারকেল, কুমড়ি, বেগুনি। আর খিচুড়ির সঙ্গে বেগুনি, আগেকার দিনে বলতো পোড় ভাজা, পোড় ভাজাটা মাস্ট। আমরা বলি বেগুনি মডার্ন ওইতে, আগেকার দিনে বলতো পোড় ভাজা। তা পোড় ভাজাতে বেগুনি থাকে, পটল থাকে, কুমড়ো থাকে, পোড় ভাজাটা মাস্ট। এইটা থাকে। আর রাত্রিবেলা থাকে লুচি। লুচির হচ্ছে যেমন ওই 25 থেকে 28 বা 30 মতন লুচি থাকে। আর 2-3 রকম তরকারি থাকে, ভাজা থাকে, তারপর চাটনি থাকে। আর একটা যে কোনো ডেজার্ট মিল্ক প্রোডাক্ট টাইপের থাকে, যেমন একটা ইউজুয়ালি পায়েসের দিকে সিমাইয়ের পায়েস, অথবা মনভোগ, অথবা হালুয়া, অথবা এরকম সামথিং একটা ডেজার্ট ওনাকে প্রেফার করে। আপনি যে প্রথমে ওই নাড়ুর ব্যাপারটা বলছিলেন, এটা একটু বলুন। এবারের একটা রীতি আছে, আমরা এখনো পারছি, আশীর্বাদ করুন যে আমরা যেন সারা জীবন এটা করতে পারি। এ বাড়িতে যে দর্শনার্থী আসেন, আমরা চেষ্টা করি তাদের মায়ের যে ভোগের, মায়ের প্রসাদ যে নাড়ু আমাদের বাড়িতে তৈরি হয়, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে নারকোল পোড়া হচ্ছে। এবারে একদিন কম, সেই জন্য আমরা মোটামুটি 500 নাড়ুর ওই রেখেছি। তারপর যেমন কম পড়লে তখন আবার নাড়ু করানো হবে। এখানে 1000-1200 নাড়ুও হয়। মানে এখানে নাড়ুটা সবাই খুব ভালোবাসে। আর তারা যে আনন্দ করে এখানকার নাড়ু মানে ওনারা প্রসাদ গ্রহণ করেন, আমার মনটা ভরে যায়। সেই জন্য ঠাকুরকে একটাই ডাকি যে আর কিছু না পারি, অন্তত এইটুকুনি যেন করে দিতে পারি। আপনারা যে পুজোর যে কি কি কাজ করেন, এটা একটু বলুন। পুজোর কাজ তো অনেক রকমই হয়। তা আমি আগেই বলেছি আমি পেশায় শিক্ষিকা, সুতরাং আমার শেষ মানে প্রায় পঞ্চমী পর্যন্ত স্কুল থাকে। সেই জন্য আমার ইচ্ছে থাকলেও আগে নেবে যে ঠাকুরের কাজ অনেক কিছু, অনেক যেগুলো আগে একটুখানি করে রাখা সম্ভব হতো, সেটা আমি পারি না। আমার যখন ছুটি পড়ে, যেদিন ছুটি পড়ে সেদিনই আমাকে এসে করতে হয়। সেই জন্য আমাকে একদিনেই শ্রী, উলো, বরণডালা, তারপর হচ্ছে দ্বারঘট, তারপর মায়ের যে ঘট, বোধন ঘট, তাতে যে পুতুল আঁকা বা সেই সব যেগুলো উপাচার, পূজার উপাচার আমাকে একদিনেই করতে হয়। আমি খানিক করেওছি আজকে। আর শ্রীটা বিকেল বেলায় করা হবে। শ্রী হচ্ছে চালের গুঁড়ি জল দিয়ে মেখে তাতে বিভিন্ন কালার মিক্স করে একটা শেপ আনা হয়। শ্রীয়ের চালের গুঁড়ির মন্ড দিয়ে একটা শেপ আনা হয়, সেটা শুভ। আচ্ছা, বিয়েতে চালের গুঁড়ির সঙ্গে অনেকে অনেক কিছু মেশান। আমিও যখন বিয়ে শ্রী করি, তার সঙ্গে কড়াইয়ের ডাল বাটা অথবা কলা, কিন্তু পুজোর সময় চালগুড়ির সঙ্গে কিচ্ছু মেশানো হয়। চালগুড়ির সঙ্গে জাস্ট গঙ্গা জল আর বিভিন্ন কালার দিয়ে শ্রী করতে প্রায় 3-4 ঘন্টা টাইম লাগে। আমি যদি আমার ঘরে অনেক শ্রী আছে, ছবি আছে, আপনারা চাইলে আমি পাঠিয়ে দিতে পারবো। ওটা দেখতে খুবই সুন্দর হয়, টাইম টেকিং, টাইম কনজিউমিং। এখন মানে আমার সাথে আমার যা তারাও থাকেন, মানে ইটস আ রিচুয়াল। খুব শ্রীটা দেখতেও ভালো লাগে। তারপর বাসন মাজানোর ব্যাপার থাকে। আর এইসব বাসন তো বহু প্রাচীনকালের বাসন, প্রত্যেকটা বাসনই খুব ভারী, খুব ডেলিকেট। তা আমাদের লোক আসেন বাইরে থেকে, তারা বাসন মাজে। সমস্ত পুজোর সব জিনিস রেডি করতে করতে প্রায় 1 সপ্তাহ মতন, 1 সপ্তাহ লাগে। 1 সপ্তাহ লাগে।
পুজোর ঘর ধোয়ানো হয়, হ্যাঁ। তারপর একদিন হয় গাত্র মার্জনা, সেদিন গাত্র- গাত্র মার্জনা, হ্যাঁ ঠাকুরের গাত্র মার্জনা হয়, মানে ইয়ারলি একদিন চান করেন মা। আচ্ছা 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 কিন্তু শি ইজ ভেরি টাইডি, ভেরি নিট অ্যান্ড ক্লিন, কারণ প্রত্যেকদিন তাকে গা মোছানো হয়। আচ্ছা আচ্ছা প্রত্যেকদিন তাকে গা মোছানো হয়, কিন্তু চান করেন উনি একদিনে। সেটা আগে করানো হতো রিঠের জলে, কিন্তু এখন আমরা ইজিতে, কারণ রিঠের কারণ ইজিতে কেমিক্যালসটা কম, হ্যাঁ মানে পাথরের মূর্তি তো আমরা কোনো কেমিক্যালস ইউজ করতে চাই না, হ্যাঁ। সেই জন্য ইজি জলে চান করানো হয়। কিন্তু বিশেষত্ব এখানে যে মায়ের চানের জল কিন্তু বাইরে যাবে না, সেই চানের জল কিন্তু গঙ্গায় দিতে হবে, মানে পুরো চানের আচ্ছা। জল কাছিয়ে নিয়ে একটা বাকেটে করে আচ্ছা দিয়ে এখান থেকে গঙ্গায় গিয়ে সেই জলটা দিয়ে আসতে হয়। মায়ের গায়ের জল কিন্তু কোনো আমাদের এখানে কোনো নর্দমায় যেন না যায়। আচ্ছা আর এখানে যারা পরিষ্কার করে তারা সকলেই তো বুঝতেই হুম। পারছেন, মানে ফ্যামিলির মোটামুটি ফ্যামিলি ওরিয়েন্টেডই ব্যাপার থাকে। হুম। আর মাকে একজন তুলে ধরে, আচ্ছা তারপর সিংহাসনটা ঘোরানো হয়, আচ্ছা সিংহাসনটা ঘুরে সিংহাসনটা পরিষ্কার করা হয়, আচ্ছা তারপর মাকে আমাদের একটা বড় ট্রে আছে, অনেক বড় আচ্ছা ট্রে, আচ্ছা সেখানে মাকে প্লেস করে নরম খুব ব্রাশ দিয়ে বা এরকম বড় কাঠি থাকে আচ্ছা। তাতে মার্কিন আচ্ছা। নরম মার্কিন কাপড় জড়িয়ে আচ্ছা সেই ইজির জলে ডুবিয়ে মাকে যে সমস্ত যেগুলো মানে খুব সু- ছোট ছোট কুমকুম, সূক্ষ্ম হ্যাঁ, সূক্ষ্ম হ্যাঁ। জায়গা আছে, সেইগুলোকে মাকে পরিষ্কার করা। আপনাদের বাড়িতে অষ্টমীতে কি কি নিয়ম কানুন আছে এটা যদি আমাদের একটু বলেন। অষ্টমীতে প্রথম কথা এবারই উৎসবটা সেটা অষ্টমীর দিনই হয়, প্রচুর মানুষ আসেন প্রসাদ খেতে। হুম। সন্ধি পুজো তো অবশ্যই, মানে অষ্টমীর শেষ এক দণ্ড আর নবমীর প্রথম এক দণ্ড মিলে সন্ধি পুজোয়। হ্যাঁ। সন্ধি পুজোয় এমনি মানুষ তো প্রদীপ সাজিয়ে থাকে, কিন্তু আমাদের প্রতিবারই একটা না একটা ডিজাইন হয়, আচ্ছা প্রদীপের ডিজাইন করে করা হয়। সন্ধি পুজো শেষের পরে কুমারী পুজো হয়, হ্যাঁ। সেটা হয় নবমীতে। আমাদের তো যেহেতু প্রতিমা বাড়িতে থাকে, আমাদের মন খারাপের কোনো ব্যাপার নেই। প্রথম হ্যাঁ, সবসময় আমাদের থাকে। সপ্তমীর দিন সকালবেলা জলটা ভরে আনা হয়, এনে পুজো করার পর দশমীর দিন ওই জলটা পরিবর্তন করা হয়। আচ্ছা। আর মায়ের মুখ পাল্টে যায়, মায়ের মুখ সারা বছর থাকে পশ্চিমাশ্র, হ্যাঁ। সেটা পুজোর সময় দক্ষিণাশ্র হয়। দশমীর দিনকে কি কি নিয়ম কানুন আছে একটু দশমীর দিন অন্য কিছু কোনো নিয়ম করেনি, খালি বললাম জলটা পাল্টানো হয়, জলটা পাল্টে নতুন করে ঘরটা বসানো হয়, আচ্ছা মায়ের মুখ পাল্টে দেওয়া হয়, আর সন্ধেবেলা শান্তির জল ছিট দিয়ে ওইসব মুখে ঠেকিয়ে হ্যাঁ শান্তির জল নিয়ে আচ্ছা খাতায় দুর্গা সহায় লিখে, খাতায় দুর্গা সহায়। হ্যাঁ ওইটা এই মানে পুজোটা এই বছরের মতন শেষ হলো। আমাদের এই দিনলিপি পরিবারের দর্শকদের আপনাদের এই হালদার বাড়ির পক্ষ থেকে এই 2024-এর দুর্গাপুজো সম্বন্ধে একটু যদি কিছু বার্তা দেন। না, আমি একটাই বার্তা দিই, 224 বলে না, আগের বছরগুলো তাই বার্তা দিয়েছি, এবার দিই, আসুন মায়ের আশীর্বাদ নিয়ে যান। আমি চাই মায়ের আশীর্বাদ আপনারা সবাই পান। এভাবেই বেঁচে থাকুক বাংলার ঐতিহ্য, এভাবেই বছরের পর বছর ধরে চলতে থাকুক বনেদি বাড়ির দুর্গাপুজোগুলো। আবারও নতুন আরেকটি বনেদি বাড়ির গল্প নিয়ে আমরা দিনলিপি পরিবার আসছি। সকলে চোখ রাখুন দিনলিপির পর্দায় এবং দেখতে থাকুন উমার গপ্প।